জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ। সারা দেশে পৌষের হাড় কাঁপানো শীত, 17 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, যশোরের তাপমাত্রা নামল 8 ডিগ্রিতে, বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত। 7 কন্টেইনার হ্যান্ডলিংয়ে বেসরকারি ডিপোর চার্জ বাড়ছে 20%, জটিলতা এড়াতে ভবিষ্যতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব। নোয়াখালীর চর আতাউরে সুপেয় পানির তীব্র সংকট, গর্তে জমে থাকা পানি ভরসা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এবং হবিগঞ্জের হাওর অঞ্চলে কমেছে শুটকির উৎপাদন, প্রাকৃতিক জলাশয়ে মাছের যোগান কম থাকায় সংকট, উৎপাদন নেমে এসেছে কয়েক গুণ। স্বাগত এখন জনপদে, পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিধা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমান। শুক্রবার সকাল 10:30টায় পরিবারের সদস্যদের নিয়ে সমাধিস্থলে আসেন তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে প্রার্থনা করেন তিনি। বেগম জিয়ার মৃত্যুর 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ শুক্রবার। বুধবার থেকে 3 দিনের এই রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া সারা দেশে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবারও বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সারা দেশে বেড়েছে শীতের দাপট, 17 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দেশের বেশিরভাগ জেলায় সূর্যের দেখা মেলেনি। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীতে কষ্ট দিন কাটছে ছিন্নমূলের মানুষ। ঠান্ডা ব্যাহত কৃষিকাজ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু, বৃদ্ধ। এদিকে ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতিয়া, শরীয়তপুর, চাঁদপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। যে ঠান্ডা, এই ঠান্ডা আমার এই বয়সে আমি পাইছি না। আর কাজ কাম তো আমরা লেগে যে কষ্টদায়ক। ঠান্ডা খুব বেশি, ঠান্ডা যতটা করতে পারি তাই হইলি কতটা লাগাইছি শরীরের ভেতর ঠান্ডায় আমার শরীরটা। সেরকম ভাড়া হুড্ডু হচ্ছে না শীতের কারণে, ঠিক আছে। ওই ধরেন গাড়ি ভাড়া দিয়ে 200-100 এমন থাকছে বাড়ি। শীত পরিস্থিতি নিয়ে আরও জানা যে যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। আর রিপন, জানাবে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, সেখানে জনজীবনে কেমন প্রভাব পড়ছে? আসলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু টানা শৈত্যপ্রবাহ বলা যায় এই অঞ্চলে রয়েছে, সে কারণে শীতের তীব্রতা বেড়েছে। আজকেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু যশোরে বিরাজ করছে 8 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে এর চেয়ে আরো কম ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন যেটি রয়েছে 7 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এই অবস্থায় আসলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে গত দুদিন আগে সূর্য ওঠেনি গত 2 দিন পর্যন্ত। এরপরে আজকে আমরা দেখেছি যে কিছুটা সেটি কিন্তু রয়েছে, যেহেতু তাপমাত্রা কম রয়েছে। আমরা দেখেছি যে ঘর থেকে সকালে যারা বের হয়
সকালে যারা বের হন, বিশেষ করে হাঁটার জন্য বিভিন্ন রিক্সা চালক, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা বের হয়ে থাকেন। কিন্তু আজকে এই কয়দিনে আমরা দেখছি যে ঘর থেকে বের হচ্ছে একটু দেরিতে করে। অর্থাৎ তাদের যে কর্ম সেটি কিন্তু ভাটা পড়ছে, তাদের যে শ্রমিক সমস্যা হচ্ছে। আর বিশেষ করে যারা এখন বীজতলা রয়েছে, যে ধানগুলো রয়েছে, সেই ধান লাগানোর মৌসুম রয়েছে, বড় মৌসুম, সেখানে যে কৃষকরা রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারাও যে শীতের কারণে তাদের কাজকর্ম করতে পারছেন না পানিতে। এছাড়া আমরা দেখেছি যে যশোর 250 শয্যা যে হাসপাতালে যে বেশি আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এই যারা আক্রান্ত হচ্ছে তাদের থেকে দিকে বাড়তি পরিচর্যার কথা বলছেন, দিকে বাড়তি পরিচর্যার কথা বলছেন, সতর্ক থাকার কথা বলছেন। আমরা রয়েছি এখন যশোরের মনিহার এলাকায়। এই এলাকায় কিন্তু এখন কর্মচাঞ্চল্য থাকে, আরো বেশি যানজটের সৃষ্টি, ফাঁকা রয়েছে গাড়ি। সব মিলে সামনের যে দিনগুলো আসছে শীতের প্রকোপ আরো বাড়তে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিস। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে শীতের খবর। সানি। যশোর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এই শীত নিয়ে আরও জানাতে এবার মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, আপনি জানাবেন যে শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন? সানি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা জেনারেল হাসপাতাল মৌলভীবাজার সদরে। আজকে আমি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। আজকের চিত্র যদি বলি সেক্ষেত্রে স্ক্যানো ওয়ার্ডে, শিশু স্ক্যানো ওয়ার্ডে 24 জন রোগী ভর্তি আছে, শিশু ওয়ার্ডে 33 জন, ডায়রিয়া ওয়ার্ডে 33 জন এবং মেডিসিন ওয়ার্ডে 56 রোগী বিভিন্ন শীতজনিত রোগ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়াও উপজেলা যে 6টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় কিন্তু 50 বা 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, সেগুলোতে কিন্তু সিটের অধিক রোগী সেখানে ভর্তি হচ্ছেন। এছাড়াও আউটডোরে প্রতিদিনই 800 থেকে 1000 রোগী ভর্তি হয়, আউটডোরে এসে চিকিৎসা নিচ্ছেন। শীতের তীব্রতা যদি বলি সেক্ষেত্রে গতকালকে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস, আজকে সেটা কিছুটা বেড়ে গিয়ে 11 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়েছে। আমি আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে আরো 2-1 দিনের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়বে, কারণ আকাশে মেঘাচ্ছন্ন রয়েছে এবং মেঘ উঠে গেলেই কিন্তু তখন হয়তো শীতের তীব্রতা আরো বেশি বাড়বে। এবং এদিকে ঘন কুয়াশার কারণে বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ে বেরোতে কষ্ট হচ্ছে এবং লাইট জ্বালিয়ে তারা, হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছেন। খেটে খাওয়া মানুষ, দিনমজুর সহ যারা রয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন শিশু এবং বয়স্করা। তাদের বিভিন্ন নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন শীতজনিত রোগ, ডায়রিয়া হচ্ছে এবং এতে করে তারা সমস্যা পোহাচ্ছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন মামুনুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু শীতজনিত রোগ নিয়ে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা কিছু বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন এবং কিছু রোগী যাদের রোগ বাড়তি তারা কিন্তু ভর্তি নিয়ে চিকিৎসা নিচ্ছেন। সারা জেলায় বলা যায় যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে এবং এতে করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিছুরা আউটডোরে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিচ্ছেন এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পর্যন্ত প্রায় 42 লাখ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং সেটা আরো ত্বরান্বিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। সানি। মৌলভীবাজার থেকে শীতের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হামিদ। এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে আলাদা 3টি সড়ক দুর্ঘটনায় 7টি যানবাহনের সংঘর্ষে অন্তত 20 জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে শুক্রবার ভোর 5:30 পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যাহত হয় যান চলাচল। প্রথম দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ব্রিজের উপর একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। এতে বাসের ড্রাইভার সহ অন্তত 16 জন আহত হয়। অপরদিকে মহাসড়কের লৌহজংয়ে একটি দ্রুতগতির পণ্যবাহী কাভার্ড ভ্যান ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়, যাতে আহত হয় আরও 2 জন। এছাড়াও শ্রীনগরে ঘন কুয়াশার কারণে একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
নবাব আমলে প্রতিষ্ঠিত নাটোরের আছে সমৃদ্ধ ইতিহাস। দর্শনীয় একাধিক স্থান এই জেলায় সৃষ্টি করেছে পর্যটনের অপার সম্ভাবনা। সংসদীয় 4টি আসন নিয়ে গঠিত এই জেলা সিংড়া উপজেলা নিয়ে জাতীয় সংসদের 60 ও জেলার 3 নম্বর আসন বইছে ভোটের হাওয়া। এ নিয়ে জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে নাটোর 3 আসনের ভোটারদের চাওয়া পাওয়া ও প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সিংড়া নিয়েই আসলে নাটোরের যে সংসদীয় আসন 3 সেটি পুরোটাই, এবং এখানে আসলে সাধারণ মানুষ যেই জিনিসটি আসলে প্রত্যাশা করছেন সেটি হচ্ছে যে এই পৌর নগরের যে বর্ধিত অংশ সেটির যে পৌর সুবিধা সেটি আসলে বাড়ানোর দাবি রয়েছে। এবং একই সাথে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আসলে এখানে নেতৃত্ব দিবেন তাদের কাছ থেকে সাধারণ মানুষ পৌরবাসী এই পৌর নগরের উন্নয়ন যেমন চায়, এবং একই সাথে সিংড়া কিন্তু একেবারে চলনবিল অধ্যুষিত একটি এলাকা, এবং এখানে কৃষিজ যে সমস্ত পণ্য রয়েছে সেই কৃষিজ পণ্য বিশেষ করে বীজ, সার, কীটনাশক এই সমস্তের সরবরাহ যথেষ্ট পরিমাণে প্রত্যাশা করছেন এখানকার যারা ভোটার আছেন তারা। এবং এই চলনবিলের যে প্রাকৃতিক ঐতিহ্য সেটি আসলে ধরে রাখার জন্য চলনবিল সংরক্ষণ এবং চলনবিলের যে জীববৈচিত্র্য সেটিকে সংরক্ষণ করার কিন্তু তাগাদা এখানে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন মাঠে মাঠে কিন্তু আসলে রাজনৈতিক যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন দলের তারা কিন্তু তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন, জনগণের কাছে ইস্তেহার নিয়ে যাচ্ছেন। উল্টো দিকে জনগণ আসলে প্রত্যেক দিনই আসলে এই নির্বাচন চায়ের কাপে থেকে শুরু করে বাজারহাট, গঞ্জের মোড়ে প্রত্যেকটি জায়গায় এখন কিন্তু এই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। এই অঞ্চলের সবচেয়ে বড় একটি দাবি সেটি হচ্ছে একটি শিশু হাসপাতাল এবং একই সাথে সরকারি একটি হাসপাতাল, কেননা এখানে সাধারণ রোগের জন্য হলেও কিন্তু আসলে নাটোর সদরে যেতে হয়। অন্যদিকে পৌর শহরের যে বর্ধিত অংশ অর্থাৎ নাটোর অভিমুখে যে নাটোর বগুড়া মহাসড়কের যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের ওপারে কিন্তু কোনো ধরনের পৌর সুবিধা নেই, বিশেষ করে পানির ব্যবস্থা নেই, এবং একই সাথে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ সেগুলোর বেহাল অবস্থা, এখনো পর্যন্ত কোনো ধরনের সেবা আসলে নেই। শুধুমাত্র এই পৌর নগরীর অবস্থাটি আসলে বর্ধিত করা হয়েছে। সুতরাং এবারে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছ থেকে এই সমস্ত সুবিধাগুলোই আসলে প্রত্যাশা করছে এখানকার প্রায় 4 লাখ ভোটার। এবং জানিয়ে রাখি আপনাদের যে এখানে যেই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে একটু সুষ্ঠু সুন্দরভাবে আসলে নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হোক কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচিত অনুষ্ঠিত হোক। এখানে ভোটাররা বলছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজ বিকেল 4টায় ভোটারের ইস্তেহারে এই জেলার শীর্ষ যে দলগুলো রয়েছে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো ভোটারের ইস্তেহারে, সেটি দেখার আমন্ত্রণ রইল। এই ছিল নাটোরের সিংড়া থেকে আমার কাছে সর্বশেষ। আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। মনোনয়ন ফরম দেয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি দেখা হচ্ছে ঋণ ও বিল খেলাপি আছে কিনা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ ও কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হবেন মাসুদ আলম। আমরা শুরুতেই চট্টগ্রামে মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, জানাবেন যে মনোনয়নপত্রে কোন ধরনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, বিস্তারিত। সানি, চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে সর্বমোট 143 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল থেকে মূলত মনোনয়নপত্র যাচাই এবং বাছাই কার্যক্রম শুরু হয়। আজকে চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 3টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। একটু আগেই চট্টগ্রাম 1 মিরসরাই যে আসন রয়েছে সেই আসনের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। আমরা দেখেছি সেখানে 10 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র
মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা এবং 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন তিনি। সেক্ষেত্রে কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে যে 1% ভোটারের সিগনেচার সহ তাদের মতামত সেটি কিন্তু যথাযথভাবে পাওয়া না যাওয়ায় সে যেমন বাতিল করা হয়েছে, পাশাপাশি দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলীয়ভাবে মনোনয়ন না থাকা সহ বেশ কিছু অসঙ্গতির কারণে সেই 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম 11 সংসদীয় আসন, সেখানেও কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই করে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, 8 জনেরটা বৈধ ঘোষণা করা হয়। এই মুহূর্তে আসলে চট্টগ্রাম 2 যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসন অর্থাৎ ফটিকছড়ি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। এখানে এই আসনে আমরা দেখেছি যে 9 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেই 9 জনের যাচাই বাছাই কার্যক্রম একটু পরেই শুরু হবে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন সেই 16টি সংসদীয় আসনের আজকে 3টি, গতকালকে একটি হয়েছিল এবং বাকি যে মনোনয়ন প্রার্থী আসনগুলো রয়েছে এবং মনোনয়নপত্র সেগুলো পর্যায়ক্রমে অর্থাৎ 3 এবং 4 জানুয়ারি যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ব্যক্তিগত যে তথ্যগুলো দেওয়া হয়েছে মনোনয়নপত্র সেগুলো যেমন যাচাই বাছাই করা হচ্ছে, পাশাপাশি যে সকল আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে সকল সেবাধর্মী প্রতিষ্ঠান, বিশেষ করে চট্টগ্রাম ওয়াসা বিদ্যুৎ বিভাগ, একই সাথে ও অন্যান্য যে সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো আছে সেই সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং যে সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের বিষয়গুলো, বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করেছে সেগুলোও কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও 2টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আসলে কতজনের প্রার্থিতা বৈধ হচ্ছে সেটি আমরা জানাতে পারবো। সানি, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের আরও খবর জানতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে কুমিল্লায় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম কেমন দেখছেন আপনি? জামাল খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। সকাল 10টা থেকে বাছাইয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমি রয়েছি কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে আজকে যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে কুমিল্লা 1 থেকে 6 আসনের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র বাছাই চলছে। কুমিল্লার 1 আসনের যারা প্রার্থী রয়েছেন ইতিমধ্যে তাদের বাছাইয়ের কার্যক্রম চলছে। এই 1 আসনের কুমিল্লা, দাউদকান্দি এবং মেঘনায় যারা যেখান থেকে তারা প্রতিনিধিত্ব করবেন সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত স্বতন্ত্র 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইয়ের পর তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আরও 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হয়েছে, তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে যারা স্বতন্ত্র প্রার্থী, যে 3 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা মূলত হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আবু জাহেদ আল মাহমুদ এবং ওমর ফারুক ও কাজী মোহাম্মদ ওবায়দ। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা তার আসনের মূল ভোটারের যে 1% ভোটারের যে স্বাক্ষর জমা দেওয়ার কথা সেটি তারা স্বয়ংসম্পূর্ণভাবে জমা দিতে না পারার কারণে মূলত হচ্ছে তাদের মনোনয়নপত্র দাখিলকৃত কাগজপত্র বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী, স্থায়ী কমিটির সদস্য বিএনপির ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে নির্বাহী কমিটির সদস্য বিএনপির, তাদের মনোনয়নপত্র এই বাবা এবং ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। কারণ তারা মনোনয়নপত্র বৈধ ঘোষণার আগে তারা ঋণ খেলাপি বা বিভিন্ন ধরনের বিল পরিশোধ করেছেন কিনা ঠিকঠাকভাবে বা অন্য অন্য সংস্থার সাথে কোনো ধরনের লেনদেন আছে কিনা সকল কিছু যাচাই করে কিন্তু তারা হচ্ছে যে এই তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী এবং অন্য যে দলের প্রার্থীরা রয়েছে তাদের মনোনয়নপত্র বাছাই ইতিমধ্যে চলছে। তবে এই আজকে কুমিল্লা 1 এবং 6 আসনের যে মনোনয়নপত্র বাছাই চলছে সেটি বিকাল পর্যন্ত শেষ করার পরে হচ্ছে যে কারা কারা বৈধ সেটা তারা ঘোষণা করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ স্থানীয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, যেখানে 4টি অনুষদের 1093টি সাধারণ আসনের বিপরীতে 87,000-এর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত জানাবেন। সানি, আপনি যেমনটি বলছিলেন যে আজকে এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই মূলত ভর্তি যুদ্ধ শুরু হলো এবং 25-26 শিক্ষাবর্ষের আজকের এই ইউনিটে মোট 4টি অনুষদ রয়েছে। সেই 4টি অনুষদে কিন্তু 1093টি আসন রয়েছে এবং সেই 1093টি আসনের বিপরীতে 87,653 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা এবং রাজশাহী বিভাগেও সেই অঞ্চলের যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন এবং সকাল 10টার ভেতরেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের প্রবেশের একটি সময়সীমা নির্ধারিত করা ছিল, যদিও বা বলা হয়েছে যে 11টার পরে কোনোভাবে কোনো শিক্ষার্থীকে কিন্তু হলে প্রবেশ করানো হবে না এবং 11:30টায় প্রশ্নপত্র প্রদান করা হবে। 11:30টার পরে কিন্তু 12:30 পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে আসার পর্যন্ত শহর থেকে যে সড়কটি রয়েছে সেখানে অতিরিক্ত ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং তারা সড়কের যে যানজট পরিস্থিতি রয়েছে সেটি তারা নিয়ন্ত্রণ করছেন। বিশেষ শাটলের ব্যবস্থা করা হয়েছে, সেই শাটলে করে শিক্ষার্থীরা আসতে পারছেন এবং কোনো পরীক্ষার্থী যাতে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করতে না পারেন সেই ব্যাপারেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও প্রতিটি হলে কিন্তু আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা জীববিজ্ঞান অনুষদে দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ উপাচার্য সহ ফ্যাকাল্টি ডিন এবং রেজিস্ট্রার সহ অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা পরীক্ষার হল পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা প্রতিবারের ন্যায় এবছরও পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী এবং সে ব্যাপারে তারা অভিভাবক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রশ্ন ফাঁস কিংবা এ ধরনের বিশেষ সাজেশন ভিত্তিক যে গুজবগুলো ছড়িয়ে পড়ে সেগুলোতে কান না দিতে অভিভাবক এবং সে সাথে শিক্ষার্থীদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে পরীক্ষাটি সেটি 10 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সেই 10 তারিখ পর্যন্ত পরীক্ষার চলাকালীন সময়টাতে শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে যারা অভিভাবকরা দূর দূরান্ত থেকে আসছেন তাদের পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্রামের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একই সাথে এবার প্রথমবারের মতো যেহেতু দীর্ঘ প্রায় 36 বছর পরে চাকসু নির্বাচন হয়েছে সেই চাকসু নির্বাচনে যারা প্রতিনিধি রয়েছেন ছাত্র প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের নানান ধরনের দিক নির্দেশনামূলক অর্থাৎ কেউ যদি কোনো ফ্যাকাল্টি খুঁজে না পান সেই বিষয়গুলোও কিন্তু তারা তাদেরকে সহযোগিতা করছেন। তো এখন পর্যন্ত যেহেতু আজকে প্রথম দিনের পরীক্ষা চলছে সেই প্রথম দিনের পরীক্ষায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে এবং 12:30টা পর্যন্ত পরীক্ষা চলবে। তো সবকিছু মিলে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসন আশাবাদী। সানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। নতুন বছরের শীতের আমেজে নাগরিক ভাবনায় উত্তাপ ছড়াচ্ছে ভোটের হাওয়া। সারা দেশের মতো চট্টগ্রামেও সেই হাওয়া দোলা দিচ্ছে নারীর ভোটার ও সচেতন নারী সমাজকে। দীর্ঘ সময় সুষ্ঠু নির্বাচনের স্বাদ না পাওয়া এই অংশের মাঝে নতুন বাংলাদেশ, নতুন ভোট নিয়ে আগ্রহ আর প্রত্যাশার কমতি নেই। এ নিয়ে আরও জানাচ্ছেন ফয়সাল করিম। চট্টগ্রামের জনসংখ্যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হলেও এ শহর এখনও সেভাবে নারীবান্ধব হয়ে উঠতে পারেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, মাতৃত্ব কিংবা নারীর ক্ষমতায়ন ইস্যুতে তাই এই শহরের নারীদের কাছে নির্বাচন যেন স্বপ্ন আর প্রত্যাশার বুনন। চট্টগ্রামে এবার নারী ভোটারের সংখ্যা প্রায় 32 লাখ, যা মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি। তাই পোস্টার, সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি ছাপিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশায় গুরুত্ব পাচ্ছে নতুন বাংলাদেশ, নতুন চট্টগ্রামের স্বপ্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা বেগম তেমন ভাবনারই অংশীদার। নির্বাচনকে ঘিরে তার চাওয়া নতুন বাংলাদেশে নিশ্চিত হোক নারী শিক্ষার প্রসার ও উন্নয়ন। নারী ক্ষমতায়ন বা নারীকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সার্বিক সাপোর্টটা নিশ্চিত করতে হবে অবশ্যই। ফ্যাশন জগতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে কয়েক দশক ধরে কাজ করছেন এই শহরের কয়েকজন নারী উদ্যোক্তা। নির্বাচন বা নতুন সরকার নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বারের সাবেক এই ভাইস প্রেসিডেন্টের আছে নানান প্রত্যাশা। ঠিক আছে, এই দুটো জিনিস যদি সরকার করে দিতে পারে
একটা হচ্ছে তাদের ফাইন্যান্সিয়ালি তাকে হেল্প করা, একটা হচ্ছে তাদের মার্কেট তৈরি করা, সে দেশেও কিংবা আন্তর্জাতিকভাবে হোক, তাহলে আপনার নারী উদ্যোক্তা দাঁড়িয়ে যাবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চান চট্টগ্রামের গণমাধ্যম ও রাজনীতিতে সক্রিয় নারীরা। ভোটে সাংবাদিকদের নির্বিঘ্ন দায়িত্ব পালনও আছে প্রত্যাশায়। ভোট কেন্দ্রে আমরা যারা দায়িত্ব পালন করি গণমাধ্যম কর্মীরা, আমরা সবসময় দেখা যায় কি কোনো না কোনো পক্ষের আমরা হামলার শিকার হয়ে আমরা তাদের তোপের মুখে পড়ি। এটা যেন পড়তে না হয়, আমরা যেন সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি, সঠিক তথ্যগুলো তুলে ধরতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপরতা মানে যেই ভূমিকাটা রাখা উচিত সেটা একটু শিথিল আছে। কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি আর প্রচারণা নয়, চট্টগ্রামের নারী ভোটারদের প্রত্যাশা নতুন বাংলাদেশে নির্বাচন হোক স্বপ্নের মতো, নিশ্চিত হোক জীবনের নিরাপত্তা, আসুক চট্টগ্রামের শিক্ষা, স্বাস্থ্য, গণপরিবহন ও কর্মসংস্থানে নতুন দিনের বার্তা। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। বেসরকারি কন্টেইনার ডিপোতে রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে 60% চার্জ বাড়ানোর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। 13টি সেবা খাতে আগামী 6 মাসের জন্য মাসুল বাড়বে 20%। এছাড়া আগামীতে ডিপোগুলোর চার্জ বৃদ্ধির ক্ষেত্রে জটিলতা এড়াতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব বন্দর কর্তৃপক্ষের। হাজিরা শিউলির প্রতিবেদন। খরচ বেড়েছে দাবি করে কোনো আলোচনা ছাড়াই গত সেপ্টেম্বরে রফতানি পণ্যবাহী এবং খালি কন্টেনার হ্যান্ডলিং ও পরিবহনের মাসুল সর্বোচ্চ 60% বাড়ায় চট্টগ্রামের 21টি বেসরকারি কন্টেনার ডিপো। সেবাগ্রহীতারা এতে আপত্তি জানিয়ে বর্ধিত চার্জ স্থগিত রাখার আহ্বান জানালেও অনড় থাকে কর্তৃপক্ষ। এ অবস্থায় গত 11 নভেম্বর সব ডিপো একযোগে রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিং বন্ধ রাখার কর্মসূচি দিলেও পরে বন্দর চেয়ারম্যানের অনুরোধে প্রত্যাহার করে। অবশেষে বন্দর চেয়ারম্যানের মধ্যস্থতায় সব পক্ষের সাথে বৈঠকের পর আইসিডিগুলো চার্জ কমাতে সম্মত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আপাতত আগামী 6 মাস রফতানি ও খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের 13টি খাতে মাসুল বাড়বে 20%। উভয় পক্ষের সাথে বসেছিলাম, সেখানে বন্দর আসলে মিডিয়েটরের রোল প্লে করেছে এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সমাধান হয়ে গেছে এবং আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি। আপাতত আমরা আমাদের যে রেটগুলো সেটা স্বল্পকালীন সময়ের জন্য 6 মাসের জন্য 20% বৃদ্ধি করা হবে। সেবাগ্রহীতারা বলছেন এই সিদ্ধান্তে বর্ধিত মাসুল নিয়ে চলমান বিরোধের অবসান হলো। সেটেলমেন্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমাদের যে ব্যয় এবং আমাদের যে দূরত্ব ছিল বিগটার সাথে সেটা আমাদের নিরসন হলো। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে মাসুল নির্ধারণের প্রস্তাব বিবেচনা করার কথা জানান সংগঠনের মহাসচিব। বিদেশি কোনো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড দর ঠিক করার প্রস্তাবনা দিয়েছেন, যেটা হয়তো আমরা বিবেচনা করতে পারি। বছরে বর্তমানে প্রায় 25 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি 21টি কন্টেনার ডিপো। চলতি সপ্তাহে 20% বর্ধিত চার্জ কার্যকর করা হবে বলে জানায় ডিপোগুলো। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। হবিগঞ্জের হাওর এলাকায় দিন দিন কমছে ঐতিহ্যবাহী শুটকির উৎপাদন। একসময় যেখানে বছরে কয়েক হাজার টন শুটকি উৎপাদিত হতো, তা নেমেছে মাত্র 2000-এর কোটায়। প্রাকৃতিক জলাশয়ে মাছের সংকট, কাঁচা মাছের চাহিদা বৃদ্ধি এবং সরকারি সহায়তার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। যদিও মৎস্য বিভাগ বলছে শুটকির উৎপাদন বাড়াতে কাজ করছেন তারা। বিস্তারিত কাজল সরকারের প্রতিবেদনে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম দিঘিরপাড় গ্রাম। মৎস্যজীবীদের এই গ্রামে প্রতিটি পরিবার একসময় শুটকি উৎপাদনের সাথে জড়িত ছিল। কার্তিক অগ্রহায়ণ থেকে গ্রামের চারপাশ ভরে উঠত শুটকি তৈরির কর্মযজ্ঞে। তবে সেই ব্যস্ততা এখন শুধুই স্মৃতি। শুধু বানিয়াচং নয়, জেলার হাওর অঞ্চলের আজমিরিগঞ্জ আর লাখাই উপজেলার শতাধিক মৎস্যজীবী গ্রামের একই চিত্র। পরিবার ভিত্তিক শুটকি উৎপাদন এখন অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে। এ পেশায় জড়িতরা বলছেন, প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছ কমে যাওয়া, সরকারি সহায়তার ঘাটতি, সেই সাথে কাঁচা মাছের তুলনায় শুটকির দাম কম হওয়ায় ধ্বংসের পথে এই শিল্প। আমরা তো সরকার থেকে কোনো লুণ্ঠন পাই না, আমরা তো কত এনজিও যে আছে তার থেকে আমরা কোনো শুধু চাইছি না, চাইলে কিছু পাইলাম না, আমরা চাইছি না। ব্যবসা আপনার এবারে লোকসান আছে আমরা কিছু তো নেই জন্য, আর আমরা কিছু সাহায্য আমরা পাই না।
এদিকে মৎস্য অফিস বলছে হাওর, খাল, বিল কমে যাওয়া এবং চাষের মাছের উপর নির্ভরতা বাড়ায় শুটকির উৎপাদন হ্রাস পাচ্ছে। হাওরের সিলটেশন হয়ে অনেক হাওর ভরাট হয়ে যাচ্ছে। প্রজননের সময় যে পরিমাণ পানি থাকা দরকার সেই পরিমাণ পানি পাচ্ছে না। মাছের ব্রিডিং গ্রাউন্ড, ফিডিং গ্রাউন্ড সহ জীববৈচিত্র্য অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কৃষি ঋণ বিতরণ কমিটি আমরা বলে থাকি যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে যাতে স্বল্প সুদে ঋণ দেওয়া হোক। সবশেষ 2023-24 অর্থ বছরে জেলায় শুটকির উৎপাদন হয়েছে মাত্র 1627 টন। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নোয়াখালীর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন চর আতাউর। সুপেয় পানির অভাবে নদীর লবণাক্ত পানি কিংবা মাটিতে কাটা গর্তের পানি ভরসা প্রায় 2000 মানুষের। বিশুদ্ধ পানি না থাকায় বাড়ছে চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। 21 বর্গ কিলোমিটারের দ্বীপ উপজেলা হাতিয়া। বঙ্গোপসাগর আর মেঘনা বেষ্টনীতে থাকা এই জনপদটি নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। চারপাশে রয়েছে ছোট বড় আরও 22টি চর ও উপদ্বীপ। এরই একটি চর আতাউর, যেখানে গত 7 বছর ধরে বসবাস করছে 4 শতাধিক পরিবারের প্রায় 2000 মানুষ। চরে রয়েছে 2টি গুচ্ছগ্রাম ও একটি আশ্রয়ন প্রকল্প। নেই পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল 2টি বড় পুকুর। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অস্বাভাবিক জোয়ারে পুকুরের পাড় ভেঙে ঢুকে পড়ে নদীর লবণাক্ত পানি। পলি জমে পুকুরগুলো এখন প্রায় সমতলে পরিণত হয়েছে, পানি আর ধরে না। নিরুপায় হয়ে নিজেদের উদ্যোগে ঘরের সামনে মাটি কেটে তৈরি করা গর্তে জমে থাকা পানি ব্যবহার করছেন তারা। মানুষই শুধু নয়, গৃহপালিত পশু পাখিও বেঁচে আছে সেই পানির ওপর। বিশুদ্ধ পানির অভাবে লবণাক্ত পানি ব্যবহারে চরের মানুষের মধ্যে বাড়ছে চর্মরোগ, অ্যালার্জি সহ নানা অসুখ। 300 ফ্যামিলির ভিতরে একটা পুকুরও নাই, যাই এবার আগে আসছিল অনেকটা হুড়ি গেছে। খাদা করে হানি, খাদা তো তুলি খাই, গরুও খা, বসেও খা। যার যার ঘরের সামনে সে গর্ত করে লইছি, ওই গর্তের মধ্যে আমরা এই পশু পাখি যা পালন টালন করি সবাই নোনা পানি খাবাই। পানির অকারণে আমরা রোগে ভুগি, খাজলি, অ্যালার্জি বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে। গরু, ছাগল, বেড়া যা আমরা পালি বাগা বর্গা ব্যাগ মরে যেতে আছে। 4টি গভীর নলকূপ স্থাপন করা হলেও 3টি আগেই বিকল আর একটি ব্যবহার অনুপযোগী। টিআর কাবিখা অথবা নেক্সট এডিপির বরাদ্দ টরাদ্দ যেখান থেকে হোক আমরা চেষ্টা করব সেখানে এই পুকুর খনন এবং কিছু টিউবওয়েল দেওয়ার মাধ্যমে তাদের পানির সংকটটা নিরসন করার। চর আতাউরের সুপেয় পানির সংকট সমাধানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। শামসুল আরেফিন, এখন নোয়াখালী। নতুন বছরের প্রথম সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় বেড়েছে পর্যটক সমাগম। এ নিয়ে জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে কুয়াকাটায় পর্যটক সমাগম কেমন দেখছেন? মোটেলগুলোর কি পরিমাণে রুম বুকিং হয়েছে? সানি, আসলে এখন কিন্তু শীত মৌসুম এবং পর্যটন মৌসুম চলছে। সে কারণেই কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চল এবং দেশের বিভিন্ন স্থানের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অনেক মানুষ এসেছেন কুয়াকাটা সৈকতে। অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে এখানে কিন্তু পিকনিক পার্টি রয়েছে, শিক্ষা সফরের লোক রয়েছে। এছাড়া যে নয়নাভিরাম সূর্য অস্ত এবং সূর্য উদয়ের দৃশ্য দেখার জন্য পর্যটক এসেছেন। এক কথা বলা যায় যে মানুষের ঢল নেমেছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়েই কিন্তু পর্যটক ছড়িয়ে ছিটিয়ে আছে। তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে, তারপরেও কিন্তু অনেক পর্যটক শীতকে উপেক্ষা করে সমুদ্র স্নান করছেন এবং একই সঙ্গে যে এখানকার যে বিচে যে ছাতা বা বেঞ্চি রয়েছে সেখানেও কিন্তু অনেকে রোদে গা ভাসিয়ে নিচ্ছেন। আবার অনেকে কিন্তু এখানকার যে স্পিড বোট এবং ট্রলার যুগে তারা গভীর সমুদ্রে জেগে ওঠা যে চর বিজয় রয়েছে সেখানে ছুটে চলছেন এবং সেখানকার নয়নাভিরাম দৃশ্য উপভোগের জন্য সেখানে ছুটে যাচ্ছেন। একই সঙ্গে এখানকার যে
পশ্চিম প্রান্তে যে খাতড়ার বন রয়েছে, সুন্দরবনের আদলে গড়ে ওঠা এই বন, ম্যানগ্রোভ বন, সেখানেও তারা বিচরণ করছেন এবং আন্ধারমানিক নদের মোহনা এবং শিববেরিয়া নদের মোহনা, 3 নদের মোহনা যে রয়েছে সেখানকার যে দর্শনীয় স্পট রয়েছে সেগুলোও কিন্তু তারা দেখছেন এবং লাল কাঁকড়া ছুটাছুটি দেখছেন। একই সঙ্গে অতিথি পাখির যে বিচরণ রয়েছে সেগুলো উপভোগ করছেন। আর সকালবেলা যে সূর্য উদয়ের যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য দেখার জন্য মানুষ এখানে বের করছেন। এক কথা বলা যায় যে এখানকার হোটেল মোটেল রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণ হয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি, সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটা বেড়েছে পর্যটক সমাগম, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের খালেদা জিয়ার কবর জিয়ারত, শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মানুষ। সারা দেশে পৌঁছের হাড় কাঁপানো শীত, 7 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, যশোরের তাপমাত্রা নামল 8 ডিগ্রিতে, বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত। 69 কন্টেইনার হ্যান্ডলিংয়ে বেসরকারি ডিপোর চার্জ বাড়ছে 20%, জটিলতা এড়াতে ভবিষ্যতে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রস্তাব। নোয়াখালী চর-আতাউরে সুপেয় পানির তীব্র সংকট, গর্তে জমে থাকা পানি ভরসা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এবং হবিগঞ্জের হাওর অঞ্চলে কমেছে শুটকির উৎপাদন, প্রাকৃতিক জলাশয়ে মাছের যোগান কম থাকায় সংকট, উৎপাদন থেকে নেমে এসেছে কয়েক গুণ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।